লেজুর বৃত্তির কথা আসলো, আমরা যদি আমাদের রিসেন্ট যে সাম্য হত্যাকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয় সেটি আমরা দেখি, তো সেখানে প্রথম দিকে সাম্যের বিচার নিয়ে আমরা দেখি যে সব ছাত্র সংগঠন সবাই আসলে মাঠে ছিল। তো তারপর সেখানে যখন ভিসি কিংবা প্রক্টরের পদত্যাগের দাবিতে উঠে আসলো, তখন দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো বা সব জায়গায় ফ্যাকশন চলে আসে যে না, এটা ছাত্রদলের দাবি, এটা অন্যান্য সংগঠনের দাবি, এটা। তখন দেখা যায় যে আলটিমেটলি যে আমাদের যে চূড়ান্ত দাবি, যেটা যে সাম্য হত্যার বিচার, সেটি কিন্তু আসলে সেখানে দেখা যায় যে গুরুত্ব হারানো শুরু করে। এবং একই সাথে সেটা একটা অংশ, তবে মোটা দাগে আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে সাম্যর যে হত্যাকাণ্ড আপনি দেখেন, এতদিন হয়ে গেল, এখন পর্যন্ত আসলে একেবারে যারা অভিযুক্ত ধরা হয়েছে অনেককে, কিন্তু এখনো কেউ অভিযোগ স্বীকার করা কিংবা মূল ঘাতক তাকে চিহ্নিত করা বা সেভাবে আসলে প্রত্যাশিতভাবে যেরকম প্রোগ্রেস হওয়া দরকার সেটা কিন্তু হয় নাই। এই জায়গায় আসলে আপনি কি বিষয়টা, কোন বিষয়টাকে আপনি এখানে দায়ী করেন? নাকি রাষ্ট্র, সিস্টেম, নাকি ঘাতক, নাকি আসলে আমাদের নিজেদের মধ্যে অনৈক্য? কোন বিষয়টা আসলে এখানে মূল? দেখেন, সাম্য আমাদের বন্ধু। সে 19 সাল থেকে হচ্ছে সাম্য আমাদের সহযোদ্ধা। সে হচ্ছে আপনার গণরুম গেস্টুম কালচার যে বিরোধী আন্দোলনটা, সে সাম্যর সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন করেছি। এখন যখন সাম্য যদি মারা যায়, ওই দিন হচ্ছে গিয়ে কি, যেহেতু সাম্য আমাদের বন্ধু, তার ঊর্ধ্বে গিয়ে সাম্য একটা একটা রাজনৈতিক ছাত্র সংগঠনের একটা কর্মী, তার সাথে সংশ্লিষ্টতা আছে। তো সেই জায়গা থেকে তাদের দায়বদ্ধ হতে পারে কি, মানে বর্তমান যে সংস্কৃতির, সে তুলনায় হয়তো তারা মনে করে একটা সংগঠন মার্কে তাদের দায়বদ্ধতার জায়গাটা বেশি, এই পরিবেশ মার্কে তাদের দায়বদ্ধতার জায়গাটা বেশি, তারা সেটা হচ্ছে নিজেদের করে নিয়ে গেছে। সেই জায়গা থেকে আপনি দেখেন, সাম্য হচ্ছে এই যে বিদ্যমান যে অনিয়ম, বিদ্যমান যে হচ্ছে আমাদের ক্যাম্পাসের যে অনিরাপদ ক্যাম্পাস, সেটা বলি হয়েছে আমাদের সাম্য, আমাদের বন্ধু সাম্য বলি হয়েছে। সেই জায়গা থেকে আমাদের দাবি হওয়ার কথা ছিল কি, প্রথম দফা দাবি হওয়ার কথা ছিল কি, সাম্য হত্যার যে বিচারটা সেটা নিশ্চিত করা। 2 নম্বর যে হচ্ছে দাবি, সেটা হওয়ার কথা ছিল কি, যে ক্যাম্পাস যে অনিরাপদ আছে, ক্যাম্পাসটাকে নিরাপদ করা, নিরাপদ ক্যাম্পাস তৈরি করা। এই দুটো দাবি বেসিক্যালি। কিন্তু এই জায়গা থেকে কিন্তু মোটা দাগে সবার কথা, সাধারণ শিক্ষার্থী বলেন, যে কোনো শিক্ষার্থী বলেন, যেমন ছাত্র সংগঠনের কথা বলেন, আপনি যদি হচ্ছে গিয়ে কি আসল যদি সত্যিকার অর্থে আপনি বিচার চান, কিংবা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা হচ্ছে পরিবর্তিত অবস্থা চান, কিংবা আর কোনো সাম্যকে না হারাতে চান, সেক্ষেত্রে আপনার দাবি কিন্তু মোটা দুইটা: সাম্য হত্যার বিচার নিশ্চিত দ্রুত সময়ের মধ্যে, আরেকটা হচ্ছে গিয়ে কি আর কোনো সাম্যকে যদি না হারাতে হন, সেটার জন্য নিরাপদ ক্যাম্পাস তৈরি করা। কিন্তু এর জন্য আন্দোলন শুরু হয়েছিল। একটা পর্যায়ে গিয়ে ওই দিন রাতের মানে মধ্যরাতের মধ্যে হচ্ছে গিয়ে কি, যে একটা ছাত্র সংগঠন, তারা হচ্ছে গিয়ে কি ওই যে মেইন যে দুটো দাবি, সেই দুটো দাবির চেয়ে হচ্ছে গিয়ে কি তারা আর একটা নতুন একটা অপ্রাসঙ্গিক দাবি তুলে নিয়ে এসেছিল, যে কি প্রক্টর এন্ড ভিসি পদত্যাগ চাই। কিন্তু আপনি দেখেন, আপনি এটা তখন গ্রহণযোগ্য হইতো কিংবা শিক্ষিত বুঝতে পারতো যখন নিরাপদ ক্যাম্পাস তৈরি করার জন্য প্রক্টর কোনো স্টেপ না নিত, কোনো পদক্ষেপ না নিত। আপনি জানেন যে বিগত কয়েক মাস আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টর ক্যাম্পাসের যে পাশে যে আমাদের হচ্ছে গিয়ে কি বিস্ফোরা যেটা আছে আমাদের উদ্যান, সে উদ্যানটা হচ্ছে নিরাপদ রাখার জন্য, ক্যাম্পাসের বহির্ভূত নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসন বারবার থেকে উদ্যোগ নিয়েছে। কিন্তু এর বিপরীতে একটা গোষ্ঠী দাঁড়িয়ে গিয়েছিল। কিন্তু কারা দাঁড়িয়ে গিয়েছিল? যারা হচ্ছে গিয়ে কি উদ্যানকে তারা হচ্ছে গিয়ে একটা আয়ের উৎস হিসেবে দেখতে চান, যারা হচ্ছে উদ্যানকে হচ্ছে গিয়ে নিরাপদ মাদক সেবনের কেন্দ্র হিসেবে তারা হচ্ছে খুঁজে নিয়েছিল, যারা হচ্ছে গিয়ে তথাকথিত প্রগতিশীল গোষ্ঠী, যারা হচ্ছে গিয়ে চায় যে কি ক্যাম্পাসে তার নিজের শিক্ষার্থীদের নিরাপদ না থেকে তারা শুধু নাগরিক সুবিধা নিশ্চিত করতে চান, বহিরাগত মানুষের রাজনীতি যেখানে ক্যাম্পাসে করতে চান, তারা হচ্ছে স্ট্রং অপোজিশন সেটা হচ্ছে ক্রিয়েট করেছিল। আচ্ছা, সাম্যের ঘটনায় যদি আসি, যদি সাম্য যদি ছাত্র দলের কর্মী না হয়ে যদি এনসিপির কর্মী, সমর্থক কিংবা বৈষম্য বিরোধী কিংবা ছাত্র সংসদের কর্মী হতো, তাহলে কি ব্যাপারটা আলাদা করে বেশি গুরুত্ব পেত? আমার এমনটা মনে হয় না। কারণ জানেন, সাম্যর যে বিষয়টা আমার মনে হয় কি, যে কি আজকে 10 দিন হয়ে গেল, আমরা দেখলাম যে আজকে, গতকালকে, তার আগে ছাত্রদল একাই লড়াই করছে, আসলে তারা আন্দোলন করছে। সেখানে প্রথম দিকে অন্যান্য ছাত্র সংগঠন থাকলেও সেভাবে কিন্তু শেষের দিকে এসে কিন্তু অংশগ্রহণটা আমরা দেখছি যে আসলে কম। এটা আপনি আসলে কিভাবে দেখেন? ওই যে বিষয়টা বললাম হচ্ছে কি, দেখেন আপনি তো প্রাসঙ্গিক যে দাবিটা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে কি করতে হবে, আমরা সাম্যতা বিচার নিশ্চিত করতে হবে, মোটা দাগে দীর্ঘস্থায়ী সমাধান দরকার। সেই জায়গা থেকে ছাত্র দল যে দাবিটা উত্থাপন করেছেন, সেটা আমার মনে হয় না তারা হচ্ছে এটার বাইরে গিয়ে তারা মূল ফোকাস করতেছে তার দলীয় যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করার জন্য। সেটা সাধারণ শিক্ষার্থীরা মনে করেন, সেটা হচ্ছে গিয়ে কি ছাত্র সংগঠনগুলো মনে করে বিদায় হচ্ছে গিয়ে কি ছাত্র দলের সাথে তারা হচ্ছে গিয়ে কি ওই সাথে আন্দোলন করতেছে না। তারা মনে করতেছে যে কি এখানে একটা বিষয় দেখে, ছাত্রদল চাইলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 42,000 শিক্ষার্থী, তাদের সবার লিডার করতে পারতো, সকল ছাত্র সংগঠন সেখানে যেতে বাধ্য হতে পারতো যদি তারা হচ্ছে যৌক্তিক উপায়ে আন্দোলন দিয়ে যাইতো, যেটা অপ্রাসঙ্গিক কোনো দাবি দেওয়া নিয়ে আসতে পারতো। আমি আব্দুল কাদের কিংবা আমার ছাত্র সংগঠন, আমার ব্যানার যদি কি আমি না গিয়ে পারতাম না, যদি তারা ডাকতো, তারা প্রত্যেকটা ছাত্র সংগঠন, প্রত্যেকটা
ছাত্রদের লিডার হতে পারতো, যদি তারা হচ্ছে কি যৌক্তিক দাবি নিয়ে মুভ দিত, যদি তারা যে একটা গ্রহণযোগ্যতা বিষয় ইস্টাবলিশ করতে পারতো, জনমনে শিক্ষার্থী মনোযোগ তুলে ধরতে পারতো না আমরা আসলে যে ট্র্যাকে আছে সে ট্র্যাকটা সঠিক ট্র্যাক, কিন্তু শিক্ষার্থী সেটা মনে করছে না বিদায় ছাত্র দলের পিছনে হচ্ছে গিয়ে কি সাধারণ শিক্ষার্থীরা নেয়। আছে কারা শুধুমাত্র তাদের সংগঠনের কিছু গুটি কয়েক মানুষ, আছে কারা মহানগরের নেতাকর্মী, আছে কারা বাংলা কলেজের নেতাকর্মী, যাদেরকে নিয়ে এসে তারা হচ্ছে অপ্রাসঙ্গিক দাবিতে বিসির বাসা কিংবা ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চান। তারা হচ্ছে মূল দাবি তারা ফোকাস না করে তারা যে দলীয় যে বিষয়টা, দলীয় যে স্ট্যান্ড, দলীয় যে স্বার্থের বিষয়টা তারা বেশিরভাগ হচ্ছে গিয়ে কি প্রায়োরিটি দিয়ে থাকে। আচ্ছা, সাম্প্রতিক আরেকটি ইস্যু যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইস্যু, সেখানে আমরা দেখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা দীর্ঘ সময় রাস্তা অবরোধ করে সেখানে অবস্থান নিয়ে এরপর এক পর্যায়ে উপদেষ্টা সেখানে যান, আমাদের সেখানে একটা ঘটনা ঘটে, তারপর আবার অনশনে যেতে হয়, তারপর তাদের দাবি মেনে নেওয়া হয়। আসলে এটা কি কোনো দেশের আইডিয়াল সিস্টেম হওয়া উচিত যে তাদের দাবি যদি যৌক্তিকই হয় তাহলে সেটি আগে কেন মেনে নেওয়া হয় নাই, কেন তার জন্য রাস্তায় গিয়ে বসতে হবে কিংবা এই ধরনের ঘটনাগুলো পার হয়ে এরপর গিয়ে আবার সে দাবি মানতে হবে? যদি সেটা প্রথমে অযৌক্তিকই হয় তাহলে শেষে কেন গিয়ে কেউ সেটা যৌক্তিক হয়ে যায়? এটা আসলে আপনার মূল্যায়ন কেউ? আচ্ছা, একটা বিষয় দেখেন, এটা হচ্ছে কি ওভার সিস্টেমের আমি দায় মনে করতেছি। কারণ কি জানেন, এই সবসময় হচ্ছে কি যে এদেশের শিক্ষা ব্যবস্থা সবসময় একটা অবহেলিত, যে শিক্ষা যে অথচ কথা ছিল হচ্ছে কি আপনি যদি হচ্ছে কি বাংলাদেশের বাইরে আপনি এশিয়ান কান্ট্রিগুলোতে তাকান, দক্ষিণ আফ্রিকার দিকে তাকান, দক্ষিণ কোরিয়ার দিকে তাকান, আপনি যদি হচ্ছে কি আমরা যুদ্ধ বিধ্বস্ত যে আফগানিস্তানের কথা দিকে তাকান, তাহলে দেখতে পারবেন তার শিক্ষাকে কতটা গুরুত্ব দেয়, এডুকেশন সেক্টরকে কতটা তারা গুরুত্ব দেয়। কিন্তু মানে বিজ্ঞজনরা বলে হচ্ছে কি আমাদের দেশের যে বাজেটের 60% হচ্ছে কি শিক্ষা দেওয়া দরকার, কিন্তু সেটা আমি দিচ্ছি কত 1.669, আমরা দিচ্ছি কত অর্ধেক দিচ্ছি, 2 থেকে 2.25 দিচ্ছি আমরা। তো সেই জায়গা থেকে আপনি দেখেন বাজেটটা নাই। এখন আমার হচ্ছে দেখেন, এই যে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, 15 জুলাই যে হত্যা মানে যেখানে যে হামলাটা শিকার হয়েছেন, সবচেয়ে বেশি হামলা সে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা দেখেন শিক্ষার্থীরা আন্দোলন করেছিল কি জন্য? শিক্ষাঙ্গন একটা আমূল পরিবর্তনের জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে আবারও হচ্ছে গিয়ে জুলাই এত গণ অভ্যুত্থান পার করার পরেও তার যে ছোটখাটো দাবি সেটা আদায়ের জন্য তাকে আবার অনশন পর্যন্ত যেতে হবে, সেটা অবশ্যই দুর্ভাগ্যজনক। কিন্তু এটা কেন করতে হয়? কারণ হচ্ছে কি যে আমাদের রিসোর্স থাকা দরকার, যে সিস্টেমটা ডেভেলপ করা দরকার, শিক্ষা খাতে যতটুকু মূল্যায়ন করা দরকার, যে কালচারটা তৈরি করা দরকার, সেই কালচারটা এখনো তৈরি হয় নাই। এটা হচ্ছে মূল দায়িত্ব। আমার হচ্ছে জগন্নাথ ইস্যুতে যে সংশ্লিষ্ট যে হচ্ছে কি কর্মকর্তা আছেন, ব্যক্তি আছেন, তার সাথে কথা বলার সুযোগ হয়েছে। উনি বলেন দেখো কালের যে আমরাও চাই যে হচ্ছে কি বাজেটটা বাড়ায়, কিন্তু দেখেন এখানে একটা সিস্টেম আছে কি জানেন, যে হচ্ছে কি ওই যে মানদাতা আমলের যে হচ্ছে কি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একটা বাজেট দেওয়া হয়, সেই বাজেটটা প্রতি বছর 4% হারে বাড়ে। কিন্তু দেখেন আমাদের চাহিদা বাড়তেছে এক্স্যাক্টলি, আমার চাহিদা বাড়তেছে জ্যামিতিক হারে, কিন্তু আমার হচ্ছে কি বাজেট বাড়তেছে গাণিতিক হারে। সেই জায়গা থেকে মূল সমস্যাটা অবশ্যই হচ্ছে কি বর্তমান প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসন তারা আন্তরিক, কিন্তু ওই যে তাদের ল্যাকিংস হচ্ছে মতো রিসোর্সটা নাই, তাদের সিস্টেমটা ডেভেলপ না, হচ্ছে কি ওই আঙ্গিকে এখনো সাজানো হয় নাই, সেটা হচ্ছে মূল দায়ী মনে করি আমরা।